বলতে চাই জনাব আব্দুল মান্নান, আপনার কাছেই আসলে আগে আসতে চাই। আমরা যে দুর্বল ব্যাংকগুলো বা খারাপ আর্থিক ভিত যেগুলো দুর্বল হয়ে গেছে সেই ব্যাংকগুলোর একটি অন্যতম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আপনি এখানে আছেন। আমরা দেখছি আমানতকারীদের কাছ থেকে অনেক আকাঙ্ক্ষা বা অনেক অনেক জিজ্ঞাসা যে তারা তাদের কষ্টের যে আমানত চেয়ে ব্যাংক ছিলেন সেটি তারা ফেরত পাবেন কিভাবে, সেটি দিয়ে যদি। আপনাকে ধন্যবাদ। আপনি এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আজকে অবতারণা করেছেন এবং আমি এই ব্যাপারে দুই একটি কথা বলার সুযোগ আপনার মাধ্যমে পাচ্ছি। প্রথম কথা হলো যে দুর্বল ব্যাংক কিংবা শব্দটি যেটা আজকে শিরোনামে নিয়ে আসা হয়েছে এ সম্পর্কে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের ব্যাংকিং খাতে দুর্বল ব্যাংক এবং সবল ব্যাংক বলে স্থায়ী কোনো চিহ্ন নেই। এক সময় যে ব্যাংকটি সবচেয়ে সবল ছিল দেখা যাচ্ছে সময় পরিক্রমায় গিয়ে সেই ব্যাংকটি দুর্বল হিসেবে চিহ্নিত হচ্ছে, আবার যেটি দুর্বল ছিল সেটি সবল হিসেবে চিহ্নিত হচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতের বাংলাদেশের ব্যাংকিং নানান ধরনের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সময় অতিক্রম করেছে, কিন্তু কোনো ব্যাংক বসে যায়নি। আজকে দুর্বল এবং সবল যেভাবে ভাগ করা হচ্ছে এটা আমি মনে করি যে এটা স্থায়ী শিরোনাম হতে পারে না। এটা সাময়িক ব্যাপার। অতীতেও অনেক ব্যাংকের কিছু সমস্যা দেখা দিয়েছে, সেগুলো তারা কাটিয়ে উঠেছেন। ব্যাংকিং ইন্ডাস্ট্রি পরিচালিত হয় জনগণের ট্রাস্টের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে। সেই আস্থার জায়গাটিতে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে গ্যাপ তৈরি হয়। আজকের দিনে ব্যাংকিং খাতে যে সংকট আমরা বলছি বা কোনো ব্যাংক দুর্বল হয়ে পড়েছে বা ওইভাবে চিহ্নিত করছেন, এটা কিন্তু যেভাবে কোনো স্বাভাবিক নিয়মে ঘটনাটা ঘটেনি। এই ব্যাংকগুলো তাদের স্বাভাবিক কার্যক্রমের ভেতর দিয়ে দুর্বল হয়ে পড়েছে, জনগণের আস্থা বঞ্চিত হয়েছে। বিষয়টি এ ধরনের নয়, মানে ব্যাংকারদের ব্যাংকিং ব্যর্থতায় নয়, এটি অন্য। আমি সেই কথাই বলছি। এটা ঘটেছে একেবারেই বিভিন্ন ধরনের যাদের দেখভাল করার কথা এবং যারা পরিচালনা করার কথা এই সব জায়গাতেই নিয়ম আচারের ঘাটতি হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ম নিষ্ঠভাবে পরিচালিত হওয়ার পথ থেকে বিপদগামী হয়ে একটা লম্বা সময় ধরে পরিচালিত হতে দেওয়া হয়েছে। আমি বিষয়টি এইভাবে বলছি। সেই কারণে আজকে ব্যাংকিং খাতে কিছু ক্ষত তৈরি হয়েছে। কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাংকিংটাকে একজন প্রফেশনাল ব্যাংকার হিসেবে আমি মনে করি। আমি প্রায় 4 দশক যাবৎ এই ব্যাংকিং এর সাথে নিবিড়ভাবে জড়িত। তো সেখানে আমি দেখেছি, আমি এখানে যে দুর্বল এবং সবলের উত্থান এবং পতনগুলো কিন্তু আমি 4 দশক ধরে আমি দেখেছি। সেই জায়গায় তার ভিত্তিতে বলতে চাই যে আজকে কিছু কিছু ব্যাংক অত্যন্ত নিষ্ঠুরভাবে পরিকল্পিতভাবে এগুলোকে লুটতরাজের মাধ্যমে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই প্রসঙ্গে আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু তার আগে ছোট্ট করে যদি একটু বলতেন আমার গ্রাহকদের জন্য এবং আমার দর্শকদের জন্য, যে এই যে যারা আমানত রেখেছিলেন তারা এখন তাদের আমানত কাঙ্ক্ষিত হারে ফেরত পাচ্ছেন না। গ্রাহক তার চাহিদা মতো, টাকার উপরে যেটি লেখা থাকে চাহিদা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবেন, এই ব্যাংকগুলো থেকে আসলে গ্রাহক তার নিজের জমানো টাকা কবে চাহিদা মাত্র ফেরত পেতে। আমি আপনার মাধ্যমে আজকে এই রাতে আমি আমাদের গ্রাহকদেরকে, শুধু এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে নয়, বরং এই ধরনের যে ব্যাংকগুলোকে আপনি এই মুহূর্তে দুর্বল হিসেবে চিহ্নিত করছেন সেই ব্যাংকগুলোর পক্ষ থেকে আমি একথা অত্যন্ত আনন্দের সাথেই বলতে চাই যে পরিস্থিতিটা গত কয়েক সপ্তাহ ধরে আমাদের সম্মানিত গ্রাহকগণ পেরিয়ে এসেছেন, কষ্ট করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, সেই অবস্থাটা আমরা শীঘ্রই কাটিয়ে উঠতেছি।
সেটুকু আমি আপনাকে বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো, কিন্তু তার আগে জনাব নুরুল আমিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনারও দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা, আপনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সেই জায়গা থেকে একটু যদি বলি যে আমরা বিগত সময়ে যেমনটা দেখলাম 10টি ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা, 6,850 কোটি টাকার তারল্য সহায়তা আপনারা এই ব্যাংকগুলো পেয়ে আসছে। তাতে আসলে যেটি হয় যে ব্যাংকিং ব্যবসার মূল যেটি হচ্ছে গ্রাহকের আস্থা, এবং এই ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটি হয়েছে আমানতকারীর আস্থার সংকট তৈরি হয়েছে। আপনি কি মনে করেন আমরা কি সেই সংকট উত্তরণের পথে আছি, যেমনটা আব্দুল মান্নান সাহেব বলছিলেন? ধন্যবাদ। আমি একটু শুরু করি এইভাবে যে একটা যখন দুর্যোগ হয়, দুর্যোগ কিন্তু রাজনৈতিক দুর্যোগও এই দেশে হয়, সেই রকম একটা অর্থনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যেরকম হয়, একটা অর্থনৈতিক দুর্যোগ এখন ঘটে গেছে। এটাকে যেটা মান্নান সাহেব বলছিলেন যে এটাকে চলতে দেওয়ার ক্ষেত্রে যে অনিয়মগুলো, মানে যেখানে ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা ব্যাংকিং এর ভাষায় বলি কোর রিস্ক ম্যানেজমেন্ট, সবটা মিলেই যে প্রবলেমগুলোর কারণে ব্যাংক ফেল করতে পারে, সেই দৃশ্যমান বিষয়গুলোর উপর কোনো নজর দেওয়া হয়নি। এটাকে এক ধরনের স্বার্থ বা স্বার্থান্বেষী বা কোন রকম রাজনৈতিক নির্দেশ, এইসব কারণে এই কাজগুলো করার একটা সুযোগ দেওয়া হচ্ছে দীর্ঘ সময় ধরে। এখন যে অবস্থাটা হচ্ছে, হ্যাঁ দুর্বল আর ডেফিনেশন এর আগে ছিল না। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি গ্রিন, ইয়েলো, রেড ব্যাংক কিছু কিছু ক্লাসিফিকেশন করেছে। তো দুর্বল ব্যাংক হ্যাঁ ছিল, কখনো ছিল, সব ব্যাংক তো আর সবল হবে না। আমাদের দেশে দুর্বল হওয়ার আরো একটা বড় কারণ, আমরা কোনো ব্যাংকে বড় হইতে না দিয়ে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করেছি। ব্যাংকের সংখ্যা 10টা 20টা থাকলে কিন্তু আপনি বড় ব্যাংক দেখতেন, দুর্বল ব্যাংক গ্রো করার হয়তো সুযোগ সেভাবে সম্ভব হতো। শাখা না বাড়িয়ে ব্যাংকের সংখ্যা বাড়িয়েছে। ফলে হচ্ছে কি ওই কেকটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গিয়ে এগুলো কোনোটা বড় কোনোটা ছোট, এই ধরনের একটা স্ট্যাটাস এখানে হয়েছে। এখন যে এই ব্যাংকগুলোকে দুর্বল চিহ্নিত করা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ব্যাংকও ছিল, আছে, খুবই স্বাভাবিক, যারা বিশাল, মানে একটা সরকারি ব্যাংকের চেয়ে অনেক বড় ছিল। আর ছোট ছোট ব্যাংক ওই যে সংখ্যার কারণে অনেকগুলো ব্যাংক অত বড় হয় না, কিন্তু ছোট ছোট হিসাবেও এই দুর্যোগের মধ্যে পড়ে গেছে। কারণ হচ্ছে একটা ক্রনি ক্যাপিটালিজম বলে যে বিষয়টা, ক্রনি ফেভারিটিজমটা এখানে সবচেয়ে বেশি কাজ করেছে। যারা এই সুযোগ নিয়েছেন তাদের পিছনে সুযোগ দেওয়ার মতো যথেষ্ট শক্তি কাজ করেছে। সেই কারণগুলো আবারও আপনার কাছে জানতে চাইবো, কিন্তু এই একই প্রশ্ন আপনার কাছেও জানতে চাই, যেহেতু আপনি একটি ব্যাংক রিপ্রেজেন্ট করছেন। যে আমানতকারীরা আমানত রেখেছিল তারা আসলে কখন এই যে যেটি বললাম যে টাকার উপরে যেমন লেখা থাকে চাহিবা মাত্রই আমি আমার টাকা কখন তুলতে পারবো, সেই অবস্থাটাতে কতদিন লাগবে? আমি আপনাকে বলছি, একটা হচ্ছে ব্যাংক ইটসেলফ, একটা মাইক্রো, একটা ইনস্টিটিউশন, সেন্ট্রাল ব্যাংক তার রেগুলেটর, তারপরে হচ্ছে মিনিস্ট্রি আছেন। তো মিনিস্ট্রির যিনি অ্যাডভাইজার, যিনি প্রধান, উনি কিন্তু 2 দিন আগেই বলছেন কোনো ব্যাংক বন্ধ হবে না। গভর্নর মহোদয় বলছেন যে আমানতকারীদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। এখন উনি 2-1টি কথা হয়তো অন্যরকম বলতে, বর্ণনা দিতে গিয়ে 2-1টি কথা অন্যরকম হয়েছে, তাতে কিছুটা শঙ্কার সৃষ্টি হচ্ছিল। কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক কিন্তু কোনো না কোনোভাবে এই ব্যাংকগুলোকে দাঁড়ানোর জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেই সাপোর্টটা নিয়ে কিছু কথা হয়তো আমরা নেক্সট সুযোগ পেলে বলবো। সেটা আমরা আমাদের দৃষ্টিতে যারা আমরা একদম এটা পরিচালনার দায়িত্ব সেই সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা পেয়েছি, সেই যেভাবে চাওয়া, যেভাবে দরকার, ঠিক সেইভাবে সেই পরিমাণে সেই সঠিক সময়ে আসে না, এটা স্বীকার করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি আমানতকারী তো টাকা প্রয়োজনের বিষয় না, সেই আমানত রাখছেন আপনাকে জিম্মাদারি দিয়ে, চাহিবা মাত্রই তাকে সব টাকাই তার পাওয়ার কথা। কিন্তু ওই শুরুর সময় যেটা বললাম যে একটা দুর্যোগ, এটা একটা অর্থনৈতিক দুর্যোগ, ব্যাংকের উপর দিয়ে একটা ঝড়, একটা ঝঞ্ঝা, একটা ভূমিকম্প বয়ে গেছে, এই সময় সবাইকে একটু ধৈর্য ধরতে হয়। আমরা ওটাই মনে করি, প্রয়োজন মাফিক এবং অল্প পরিমাণে যারা আমানতকারী তাদেরকে বেশি কাভার করার জন্য কর্পোরেট বা বড়রা ততটা বেশি পাচ্ছেন না। এই কারণে কথাটা এরকম আসছে যে প্রয়োজন মাফিক পায়। হ্যাঁ, প্রয়োজন তো বটেই। আমি আই হোপ উনিও যেভাবে ম্যানেজ করছেন, আমরা যেভাবে করছি, আমাদের কিছু কিছু নির্দেশ আছে, যেমন রিমিটেন্সের টাকা যেদিন আসবে ওই দিন দিতে হবে, আমরা কিছু ভাগ করে রাখি।
কোনো অসুস্থতা, কোনো হাসপাতাল, কোনো বিদেশ যাওয়ার লোক, এই ধরনের কোনো স্টুডেন্টদের টিউশন ফি এখানে দেশে বিদেশে, এই টাইপের গুলো আমরাও প্রায়োরিটাইজ করে ক্যাটাগরাইজ করে করি। মানে আমরা দুর্যোগে যেমন দেখি যে প্রাধান্য ওই বিষয়টাই এখন চলছে। এটা চলতে হয়তো আরেকটু সময় নেবে। সেন্ট্রাল ব্যাংক এখনো সাপোর্ট দিবেন, এখনো না করেন নাই। এগুলো দাঁড়ানোর জন্য যতক্ষণ প্রয়োজন হয় আমার ধারণা সেই পর্যন্ত। বাট আমরা যাচ্ছি টাইমলি, এবং একদম বেশি হলে মানুষকে হয়তো একবার দুবার তার প্রয়োজনটা মিটাতে পারলে বাকি হয়তো। আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে আছেন, আপনার কাছে একটু জানতে চাই, মানে আমরা একই সাথে এই সংকটে থাকা ব্যাংকগুলো যাতে আবারও সবল হয়, আবার একই সাথে আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে নিশ্চয়ই। সেটি হচ্ছে আমরা দেখছি যে ভালো ব্যাংকগুলো এখন এগিয়ে আসছে এই ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য। সেটি আবার মানে এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? এটি আবার ভালো ব্যাংকগুলোকে বিপদে ফেলবে কিনা? আসলে এটাই ব্যাংকিং সিদ্ধান্ত। আপনি সারা বিশ্বের অভিজ্ঞতা তাই বলে। এই যে আপনি সবল দুর্বল নিয়ে কথা বলছিলেন, সবল দুর্বল বেসিক্যালি নির্ণীত হয় তার মানে তার বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল, তাই না? যে ব্যাংকের ক্যাপিটাল শর্টফল বা যে ব্যাংকের ক্যাপিটাল একদম কম সেই ব্যাংক হচ্ছে একটা দুর্বল ব্যাংক। যে ব্যাংকের ক্যাপিটাল সারপ্লাস, যে ব্যাংকের ক্যাপিটাল অনেক বেশি সে ব্যাংক, তাই না? তো আবার সাথে সাথে লিকুইডিটির ব্যাপারটাও আসে, তাই না? আপনি যে প্রশ্নটা করছিলেন যে একটা দুর্বল ডিপোজিটরের টাকা ফেরত দিতে হবে, তার মানে লিকুইডিটি। আমাদের বাসেল 3 বলতে আপনি যদি জানেন এইগুলোর সঙ্গে আপনার কত ধারণা আছে, মান্নান ভাই আমি না মনে সবাই এগুলো নিয়ে ডিল করেন। এই বাসেল 3-তে কিন্তু দুইটা অ্যাসপেক্টই রেখেছে, বোথ ক্যাপিটাল এন্ড লিকুইডিটি। তাহলে আপনি সবল বলবেন কাকে? যার ক্যাপিটালের পরিমাণও ভালো এবং যে নাকি তার ডেইলি রিকোয়ারমেন্ট, ডেইলি লিকুইডিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে। আর দুর্বল বলবেন কাকে? যার লিকুইডিটি শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে, তাই না? সুতরাং এভাবে কিন্তু আমাদের এখানে যেভাবে ডিফারেন্সিয়েশনটা করে ফেলছে, কোনো ক্রাইটেরিয়া কিন্তু জানি না, যেটা মান্নান ভাই বলতেছেন, আমাদের আসলে কোনো ডেফিনেশন নাই। কিন্তু একটি বিষয়, আন্তর্জাতিক ডেফিনেশন যদি যান তাহলে ডেফিনেটলি ক্যাপিটালের ডেফিনেশন দেওয়া আছে। আর লিকুইডিটির পরিমাণ তো লিকুইডিটির উপর এখানে একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে। এখানে আমি একটু আপনি আই হোপ দ্যাট ইউ নট মানে টেক ইট আদারওয়াইজ, ওই যে টাকার সাথে ওইটার সাথে এই এনক্যাশমেন্টের কোনো সম্পর্ক নেই, ওইটা অন্য জিনিস, তাই না? সেটাই আমি যেহেতু আসলে মূল্য আছে, ওইটার সাথে লিকুইডিটির কোনো সম্পর্ক। আমি আসলে এটিকে এই জন্য বলতে চাই কারণ আমানতকারের যে দুঃখ আমরা সার্বক্ষণিক শুনছি। আমার প্রয়োজনের সময় আমি যদি আমার ব্যাংকে জমা টাকা তুলে কাজ করতে না পারি তখন আসলে প্রশ্নটা একই রকম চলে আসে। আস্থা যখন নষ্ট হয়ে যায় তখন আমার প্রয়োজন না, তখন তাড়াতাড়ি টাকা পয়সা তুলো ব্যাংক থেকে, ব্যাংক উইল ফেল, তাই না? ঠিক এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা সম্বন্ধে যেটা জানতে চাচ্ছেন যে এখন এই দুর্বল ব্যাংকগুলোকে হেল্প করতে যে সবল ব্যাংকগুলো আবার এই ধরনের প্রবলেমে পড়বে কিনা। তো আমাদের বাংলাদেশ ব্যাংকের এখনকার পলিসি আমি যেটা দেখছি, দিস ইজ রিয়েলি দ্য পলিসি, মানে যেটা নাকি সারা বিশ্বে কাজ করে, যে বাংলাদেশ ব্যাংক বলতেছে নো, আই এম নট গোয়িং টু হেল্প ইউ, আই এম নট গোয়িং টু প্রিন্ট মানি টু হেল্প ইউ, তাই না? তুমি তোমার টাকা যারা নাকি সারপ্লাস ব্যাংক তাদের কাছ থেকে না, ইন্টার ব্যাংক মার্কেট থেকে বড় করে তুমি তোমার এই প্রবলেমটা কাটো। এবং এইটাই সারা বিশ্বে সেটাই নিয়ম, যে সেন্ট্রাল ব্যাংক কিন্তু কোথাও যায় না হেল্প করতে, ব্যাংক এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে হেল্প করবে। এখন এই যে যেগুলো নাকি যাদেরকে আমরা এখন সবল ব্যাংক বলছি, যে বা যাদের কাছে লিকুইডিটি সারপ্লাস বেশি, তাই না? বাংলাদেশ ব্যাংক বলছে হ্যাঁ ওরা ওই দুর্বল ব্যাংক যেহেতু টাকা ফেরত দিতে পারতো সেই জন্য লোকজন সেখান থেকে টাকা পয়সা উইথড্র করে এই সবল ব্যাংকে নিয়ে টাকাটা, সুতরাং ইউ আর গেটিং দ্য ফান্ড ফ্রম দিস ব্যাংক, সুতরাং তোমরা তাদেরকে দাও। এইটা দিতে যেও দেখতেছে বাংলাদেশ ব্যাংকে না সবল ব্যাংকগুলো খুব এগিয়ে আসছে, সেই জন্য বাংলাদেশ ব্যাংক আবার গ্যারান্টি প্রসঙ্গটা এসেছে। তবে দ্যাট শুড বি দ্য প্র্যাকটিস। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের এখনকার মানে পলিসি এটা কন্টিনিউ করা উচিত, যেটা আমিন ভাই যেটা বললেন, যে এটা সাধারণ জনগণের কিছু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এইভাবে না করলে ব্যাংকগুলোকে শেখানো যাবে না যে কিভাবে ওর প্রবলেম সলভ করবে, আর সবসময় বাংলাদেশ ব্যাংকের উপর ডিপেন্ড করে। আপনার কাছে আবারও আসবো, আমি একটু আবারও আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। কিভাবে আসলে এই যে ভালো ব্যাংকগুলো বা এই এতগুলো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল এবং এর পেছনে আসলে কি কাজ করেছিল? আপনারা বেশ খানিকটা সময় এই দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর দায়িত্বে আছেন, সেই গল্পটা আপনার কাছে একটু আমি শুনতে চাই, খুবই ছোট করে হলেও, যদিও 16 বছরের অনিয়মের গল্প আসলে এত সংক্ষেপে হয়তো নিশ্চয়ই বলাও যাবে না, কিন্তু তার আগে আমি একটা বিরতি নিয়ে আসতে চাই। বিরতির পরে শুনবো আসলে কিভাবে এই ব্যাংকগুলো এত দুর্দশাগ্রস্ত হলো। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় দুর্বল ব্যাংকের আমানত ফেরত পাওয়া যাবে কবে। জনাব আব্দুল মান্নান, আপনার সঙ্গে কথা হচ্ছিল। বিরতিতে যাওয়ার আগে আমি জানতে চাইছিলাম কিভাবে আসলে এই লুটপাটটি হলো। গেল 3 মাস ধরে আপনারা দায়িত্বে আছেন, 3 মাসের পরিপ্রেক্ষিতে যদি আপনাদের অভিজ্ঞতা একটু বলেন। 3 মাসের পরিপ্রেক্ষিতে মানে এই 3 মাস আপনারা কি অবজার্ভ করলেন? আপনারা তো এই বিষয়গুলোই যাচাই বাছাই করছেন, কিভাবে কি হলো। আমি একটা কথা বলতে চাই যে ব্যাংকগুলোকে দুর্বল বলা হচ্ছে, এই ব্যাংকগুলোতে যাদেরকে পর্ষদ সদস্য হিসেবে দেওয়া হয়েছে তাদের কিন্তু একটা ভালো ট্র্যাক রেকর্ড আছে। তারা দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন ব্যাংক পরিচালনা করেছেন এবং তাদের নেতৃত্বে ভালো ব্যাংকগুলো পরিচালিত হয়েছে। এই ধরনের লোকেরা বর্তমানে তথাকথিত দুর্বল ব্যাংক আমি বলবো, এই ব্যাংকগুলো দায়িত্ব নিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে খুব অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই অবস্থাটার পরিবর্তন ইনশাল্লাহ ঘটবে। আমরা বিষয়গুলো নুরুল আমিন ভাই যেটা বলেছেন যে আমরা যদি একটু ধৈর্যের সাথে সবাই, আমরা ব্যাংকাররা এবং সেই সাথে আমরা ধৈর্য ধরবো এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা যারা ভয় পাচ্ছেন যে তাদের টাকা চলে যাবে, আমরা হিসাব দেখেছি যে নিয়মিতভাবে আমরা যে পরিমাণ আমাদের কাউন্টারে পেমেন্ট দিতাম সেই পরিমাণ পেমেন্ট কিন্তু এখনো দিচ্ছি। আমি একটা এই ব্যাপারটা আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই পরিমাণ আগে যে পরিমাণ পেমেন্টের চাহিদা ছিল সেই পরিমাণ চাহিদা যদি এখন থাকতো তাহলে কিন্তু কাউন্টারে সংকট হতো না। সংকট হয়েছে কারণ এখন চাহিদা বেড়েছে। চাহিদাটা বেড়েছে ভয়ের কারণে, শঙ্কার কারণে। যেভাবে হোক খবর রটে গেছে এই ব্যাংকগুলো দুর্বল এবং এই ব্যাংকগুলো টেকবে কিনা, এই ধরনের। আমি আবারও বলছি যে এই ব্যাংকগুলোর লিডারশিপে যারা এসেছেন তারা মনে করেন, আমার সবার সাথে কথা হয়, আমরা আলোচনা করি এবং কিভাবে এই সংকট থেকে পারি এটা নিয়ে কিন্তু আমরা নিয়মিত কথা বলছি। তার ভিত্তিতে আমি বলছি যে আমাদের প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু আমরা সেখানে আগের অবস্থায় নেই। আগে যে আমি একটু আগে কিছু কঠিন শব্দ বলেছিলাম, দুর্বৃত্তায়নের কথা বলেছিলাম, সেই দুর্বৃত্তায়নের যুগের অবসান ঘটেছে এই ব্যাংকগুলোতে এবং আমরা একটা নিয়মের মধ্য দিয়ে এই ব্যাংকগুলোকে পরিচালনা করার চেষ্টা করছি। সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকেও আমরা এই মুহূর্তে যে নির্দেশনাগুলো পাচ্ছি এবং যে সহায়তা পাচ্ছি, একজন ব্যাংকার হিসেবে আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলবো এভরিথিং ইজ ইন দি রাইট ট্র্যাক। শুধুমাত্র সময়ের ব্যাপার, কিছুটা সময় ধৈর্য ধরলে, এবং আমি মনে করি, আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের এই ব্যাংকগুলোর গ্রাহকগণ খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ একটি ইতিবাচক, একটি অনুকূল অবস্থা পাবেন, যেখানে তারা যে এই ব্যাংকগুলোতে টাকা জমা রাখার কারণে আজকে যে ভয় এবং আতঙ্কের একটা পরিবেশ তাদের মধ্যে রয়েছে সেটা তাদের কেটে যাবে। এবং এই ব্যাংকগুলো বর্তমান নেতৃত্বে, আমি একটি ব্যাংকের কথা আবারও বলছি যে একটি ব্যাংকের কথা বলছি না, সবকটি ব্যাংকেই সুশাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং এই ব্যাংকগুলোতে গ্রাহক হওয়ার কারণে তারা ইনশাল্লাহ, এবং এই ব্যাংকগুলো আগে যেভাবে পরিচালিত হয়েছে সেই অবস্থার পরিবর্তনের কারণে এই ব্যাংকগুলোর গ্রাহকরাও সম্মানিত বোধ করবেন। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই আপনাকে। এই ব্যাংকগুলো কিভাবে দুর্বল হয়েছে সে সম্পর্কে সময় সাপেক্ষ আলোচনা। আমি তার আগে বলতে চাই, আমি যে ব্যাংকের দায়িত্বে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি বর্তমানে, সেই ব্যাংকের 205টি শাখা আছে, 250-র বেশি উপশাখা আছে এবং আরো অন্যান্য আউটলেট আছে। এই উপশাখা এবং শাখাগুলোর মাধ্যমে যে ডিপোজিট সংগ্রহ করা হয় এটা অনেকটা চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথার মতোই। এই নায়েব গোমস্তাদেরকে দিয়ে যেমন সারা বাংলা থেকে টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে কলকাতার জমিদারের ইয়েতে জমা দেওয়া হতো, এইভাবেই এই সম্পদগুলো এই মুষ্টিমেয় মানুষের কাছে কুক্ষিগত হয়েছে। আপনি জানেন আমাদের ব্যাংকে এটা বাংলাদেশের ব্যাংকের মধ্যে গ্যাপ আছে, গ্রাম এবং শহরের মধ্যে গ্যাপ আছে, ঢাকা চট্টগ্রামের বাইরে অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানে গ্যাপ আছে। এটাকে 80-20 বলা হয়, যে 80% ডিপোজিট আসে গ্রাম থেকে, এই ডিপোজিটগুলোর 80% বিনিয়োগ হয় ঢাকা এবং চট্টগ্রামে, আর বাকিটা বাকিটা বিনিয়োগ সারা দেশে। আর এই ব্যাংকে, যে ব্যাংকটি আজকে দুর্বল হিসেবে সাব্যস্ত হচ্ছে, এর একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে এই ব্যাংকের টোটাল ডিপোজিটের 71%
চট্টগ্রামের কয়েকটি শাখার মাধ্যমে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের পকেটে চলে গেছে। দ্বিতীয়ত, এরপরে ঢাকায় বিনিয়োগ হয়েছে অল্প কয়েকটি শাখার মাধ্যমে 28%, তাহলে থাকলো 1%। এই 1% বিনিয়োগ হয়েছে সারা বাংলাদেশে। এটা কোনো ক্রমেই এটা গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা কি এই বিষয়গুলো যাচাই বাছাই করে তাদেরকে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছেন? শাস্তি পরে, আগে তো মানে ডায়াগনোসিস করতে হবে সমস্যাটা কোথায়। আমরা সমস্যাটাকে ডায়াগনোসিস করেছি। আমি শাস্তির প্রসঙ্গে দুর্বৃত্তায়ন ঘটেছে এবং দুর্বৃত্তরা অবশ্যই শাস্তি পাবে, সেই আলোচনায় আমি না গিয়ে আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এটাকে তো প্রথমত থামাতে হবে। আমি এই পর্যন্ত আমি দায়িত্ব নেওয়ার পরে মাত্র একটা বিজ্ঞাপন করেছি, পত্রিকায় দিয়েছি। সেই বিজ্ঞাপনের একটি লাইন হলো, যে শাখা থেকে ডিপোজিট নেওয়া হবে সেই সম্পদ, সেই টাকা, সেই অর্থ ওই শাখার যে কমান্ড এরিয়া ওই এলাকার মধ্যে বিনিয়োগ হবে। এটা 1 নম্বর পলিসি, ব্যাংকের পলিসি হিসেবে এটাকে দেওয়া হয়েছে। তার মানে কি, আগে যেটা হয়েছে সম্পদ পুঞ্জীভূত হয়েছে অল্প কয়েকজন লোকের কাছে, একটা লুটতরাজের একটা জায়গা বানানো হয়েছে ব্যাংকিং সেক্টরটাকে, সেখান থেকে কিন্তু এই ব্যাংকটা ঘুরে আসতেছে, এই সম্পদটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এটা হচ্ছে কি একটি ঔষধ, এবং এটা কিছুটা এটা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। হেন্সফোর্থ এখন থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোন ডিপোজিট যে এলাকা থেকে আহরণ করা হয় সেই এলাকায় ছাড়া বাইরে বিনিয়োগ হবে না, এবং যে সমস্ত এলাকায় বাইরের ডিপোজিট নিয়ে বিনিয়োগ করা হয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের ডিপোজিটের মাধ্যমে এই তোমাদের এটাকে সার্ভিস করো। এই যে একটা বিষয়, এটা আমি মনে করি যে ব্যাংকিং এর নিয়মাচার এবং সদাচারের অন্তর্ভুক্ত, এবং এটি ধীরে ধীরে হয়তো গ্রাহকের আস্থাও বাড়াবে, এবং এর ফলে জনগণ সম্পৃক্ত হবে। জনগণকে শুধুমাত্র ডিপোজিট নেওয়ার ব্যাপার নয়, তারা শুধু ডিপোজিটর নন, তাদের দাবি আছে প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে আনা। এই যে কাজটি, এটা ব্যাংকের একটা বড় দায়িত্ব। এই কাজটি এই ব্যাংকগুলোতে এই সাম্প্রতিক সময়ে, আপনি ধরুন এখানে একটি বলা হয়েছে একটি ব্যাংক অত্যন্ত শক্তিশালী ছিল, সেই ব্যাংকটির গ্রাহক সংখ্যা অনেক বেশি এবং তাদের কিন্তু গ্রাম পর্যায়ে ব্যাপক বিনিয়োগ ছিল এবং গ্রামমুখী ছিল, এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে এই ব্যাংকটির ভূমিকা ছিল। কিন্তু এই দুর্বৃত্তায়নের পর 2017 সাল থেকে সম্পূর্ণ উল্টো চিত্র সৃষ্টি হয়েছে। আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে জনাব নুরুল আমিন আছেন। আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা যেমনটা জানি সাধারণত যে তারা সম্পদের বিপরীতে আসলে এই ঋণ বা বিনিয়োগটি করে। এমনটা শুনেছি যে, আমি যতটুকু জানি, আমার জানার ভুলও হতে পারে, প্রথাগত যে ব্যাংক তারা অর্থের দিয়ে ঋণটা দেয়, কিন্তু ইসলামী ব্যাংক যেটি করে সেটি হচ্ছে কোনো না কোনো সম্পদের বিপরীতে এটি বিনিয়োগটি করে। সেটি যদি ইসলামী ব্যাংকিং এর মূল ভিত্তি হয়, তাহলে ইসলামী ব্যাংকগুলো থেকে আসলে কিভাবে মানে টাকাগুলো লোপাট হয়ে গেল? দেখুন, ইসলামী ব্যাংক ওই করেই তো বড় হলো। যে সিস্টেম মেইনলি ট্রেডিং, যেটাকে ট্রেডিং এর মেইন বিষয়টা ওখানে, কারণ একটা পণ্য থাকতে হবে ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে, ওটাই হচ্ছে মূল বিষয়টা। কিন্তু শেষ দিকে কি এই নিয়মগুলো মানা হয়েছে? ওই করেই তো তাদের ডিপোজিট 1.5 লাখ কোটির উপরে হলো, ওই করে তো তাদের ল্যান্ডিংও 1.5 লাখ কোটির উপরে। তারা ভালো করতো বলেই তো 1/3 অফ দ্য রিমিটেন্স ইন দি কান্ট্রি তাদের মাধ্যমে আসতো। তাহলে সেই ব্যাংকটাকে এইগুলো মানা হয় নাই, কন্টিনিউটি থাকে না বলেই এই কাজটা হচ্ছে। সব ব্যাংকের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক দখলের যে মানে চেষ্টা এবং সেটা সফল হওয়া, এটা কিন্তু আদর্শিক কারণে হয়নি। এটা হচ্ছে তাদের লুটতরাজ এবং ব্যবসায়িক এবং তাদের লাভের কারণে হচ্ছে। ইট ইজ নট দ্যাট যে ইসলামী ব্যাংকে আরো ইসলামিক মতো করে বেশি মানে শরিয়া ভিত্তিক করে চালাবেন। কোনো কাজই শরিয়া ভিত্তিক হয়েছে কি না, অল ডাউট। নাইলে এই এত নিয়ম ভঙ্গ একসঙ্গে হতে পারে না, একটা। দ্বিতীয়ত, প্রত্যেকটা কাজেরই তো কিছু নিয়ম নীতি আছে। ব্যাংকিং এর ভাষায় আমরা বলি ডিউ ডিলিজেন্স। যে কোনো একটা লোন দেওয়ার ক্ষেত্রে তো কতগুলো ধাপ আছে, স্তর আছে, পর্যায় আছে, এবং ফাইনালি গিয়ে যেখানে অ্যাপ্রুভ হয় সেখানে কিন্তু এই ডকুমেন্টের বেসিসেই মেইনলি হয়। বোর্ড কখনো কোনো প্রজেক্ট ভিজিটে নর্মালি যায় না, বোর্ড কখনো ডাইরেক্টলি কোনো, বাট এদের ক্ষেত্রে এটা হয়েছে। প্রপোজাল না আসা সত্ত্বেও হেড অফিস থেকে স্যাংশন লেটার গেছে, অথবা বলছে এটা এইভাবে পাঠাও, যে কারণে শব্দগুলো বেরোলো নামে বেনামে, অনুমোদিত অননুমোদিত, পারপাসটা ঠিক না রেখে লোন দেওয়া। এই বিষয়
অনিয়মগুলো হয়েছে বলেই আজকে এই 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 অবস্থা। এবং এই মজাটা যেভাবে পেয়ে গেলেন, একটা দুটা ব্যাংক থেকে 6, 7, 8টা ব্যাংকের মালিকানায় গেলেন, এটা কি খুব রাজনৈতিক ব্যাকআপ ছাড়া সম্ভব ছিল? এটা কি কেউ তখন বুঝতো না? ফলে হচ্ছে কি, ওই যে বিষয়টা, যে আদর্শের বিষয় থেকে গিয়ে এটাকে একটা লুটতরাজের একটা মডেল, ওটা করার জন্য যখন এগুলাকে মানে নিজের ওনারশিপে নিয়ে আসা হলো, তখন সবাই কথা শুনছেন, বাধ্য হয়েছেন। এবং সেখানে আরো কিছু বলতে গেলে বলতে হয় যে সেখানে কিভাবে ব্যাকআপটা নিয়েছেন আপনারা সবাই জানেন, যে কারণে সুযোগও ছিল না। যেটা ম্যানেজমেন্টে এখন আমাদেরকে মন খুলে বলেন, তখন তারা নীরব ছিলেন। আর লোনের ক্ষেত্রে যেটা মান্নান ভাই বললেন, তারা তো সব জায়গা থেকে এসে সব এমন এমন বক্তৃতা ওনারা দিয়েছেন যে আপনারা খালি ডিপোজিট কালেক্ট করেন, লোন টোন নিয়ে চিন্তা করতে হবে না আমাদের। আমি যখন ম্যানেজার কনফারেন্স বা বাইরের 7টা 8টা ব্রাঞ্চ থেকে সমস্ত টাকা, প্রায় 250-র উপরে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, কোনো লোন নাই। কারণ ওই ম্যানেজার এক ধরনের নির্দোষ। আমি আজকেও একটা 40টা ম্যানেজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে ছিলাম। আমি বললাম যে একটু বলেন তো যে আপনারা কারা ওই অনিয়মগুলোর সঙ্গে জড়িত ছিলেন না। মোস্ট অফ দি ব্রাঞ্চ ম্যানেজার্স রেইজ দেয়ার হ্যান্ডস। আমি বললাম, আপনি কি চিন্তা করে বলছেন না এখানে বলার জন্য বলছেন? বলছে না, আমাদের এখানে কোনো লোন টোন দেওয়া হয়নি, আমরা কোনো অনিয়ম করিনি। এই যে বৈপরীত্য, এই যে প্যারাডক্স, এটা সামলানো তো আমাদের আর এক বুদ্ধি আবিষ্কার করার ব্যাপার। এখন আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে তৌফিক আহমেদ চৌধুরী আছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই লুটতরাজ করার জন্যই কি আসলে আমরা দেখলাম যে ইসলামিক ব্যাংকিং নীতিমালা নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছিল, ইসলামিক ব্যাংকিং নীতিমালা আসবে শরিয়া ভিত্তিক, যাতে এগুলো পরিপালন করা হয়, সেগুলো কি আসলে ফাইল চাপা দিয়ে রাখার মূল কারণ কি এটাও একটা? না, ফাইল চাপা আবার যারা এগুলো লুটপাট করবে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক শরিয়া, ওদের টার্গেট হচ্ছে অন্যটা, বুঝছেন? ইসলামিক শরিয়া ভিত্তিক যে ব্যাংকে, শরিয়া ভিত্তিক ব্যাংকের একটা ডেফিনেশন আছে, সেই পর্যায়ে সেভাবে যাবে, ওরা তো এগুলো থাকার ইভেন ওই যে ওনারা দুইজন যেটা বলতেছেন, আমি তো জানি আমাদের অনেক স্টুডেন্ট আছে এই সবগুলো, এই 6-7টা ব্যাংকে, তারা এসে বলতো যে স্যার আজকে ম্যানেজার্স কনফারেন্স ডাকছে। কি বললো তোমাদের ম্যানেজার্স কনফারেন্স? যে তোমরা সবাইকে টার্গেট দিয়ে দাও, বুঝছো, সবাইকে টার্গেট দিয়ে দাও, ডিপোজিট নিয়ে আসবে, আর বাকিটা আমরা দেখবো। সো দ্যাট ওয়াজ দ্য ব্যাংকিং, দ্যাট ওয়াজ দ্য ডিক্লার্ড পলিসি। এটা কি হতে পারে? এটা কি কোনদিন হইতে পারে? তারপরে ওনারা নামে বেনামে বিভিন্ন ভাবে লোন স্যাংশন করে ওইটা নিয়ে বেরিয়ে চলে যেত। সো এইভাবে চলতে দেওয়া যায় না। তারপরে যে একের পর এক আপনি ব্যাংকের লাইসেন্স দিয়ে গেলেন, আমরা তখন বাংলাদেশ ব্যাংকে তখন আতিউর রহমান সাহেব গভর্নর ছিলেন, ওনারা তো তিনবার বাংলাদেশ ব্যাংক থেকে এটা অপোজ করছে। তারপর শেষে আর কতক্ষণ অপোজ করবে, সে ছেড়ে দিছে। পরে তো ফাইন্যান্স মিনিস্টার সাহেব নিজে বলছে যে ব্যাংকিং লাইসেন্স দেওয়া এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাপার না, এটা পলিটিক্যাল ডিসিশন। তখন বাংলাদেশ ব্যাংকে ছেড়ে দিচ্ছে, তাই না? তখন আমরা বলছিলাম, এবং রাজনৈতিক বিবেচনা, হ্যাঁ এটাও বলেছি, হ্যাঁ তখন আমরা বলছিলাম যে ঠিক আছে আপনি 100টা ব্যাংকের লাইসেন্স দেন, আমাদের কোনো আপত্তি নেই, বাট আপনি যেটা করতে পারেন একটা এক্সিট পলিসি করে দেন, ব্যাস। কিন্তু আমাদের দেশে কি, আমি ব্যাংকিং লাইসেন্সও দিলাম রাজনৈতিক বিবেচনায়, পরে তাকে মানে বাঁচিয়েও রাখতে হবে আমাকে রাজনৈতিক বিবেচনা, এটা কেমন কথা? এখন আসলে জনগণ নিচ্ছে। জনাব আব্দুল মান্নান, আপনার কাছে আবারও একটু ফিরতে চাই, যে প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যাব। সেটি হচ্ছে, এই যে পরিবর্তিত পরিস্থিতিটি যেটি তৈরি হলো, আমরা তো সেখান থেকে উত্তরণের একটা পথ খুঁজছি। সেই উত্তরণের পথের যে প্রস্তুতি, সেটি আসলে আমরা গেল 100 দিনে বা এই নতুন সরকারের সময় আমরা সেই সঠিক ট্র্যাকে আছে কিনা, সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো, কিন্তু তার আগে আর একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, দুর্বল ব্যাংকের আমানত ফেরত পাওয়া যাবে কবে। বিরতির আগে কথা হচ্ছিল, জনাব আব্দুল মান্নান, আপনার কাছে যে প্রশ্নটি প্রথম রাখতে চাই, আমরা যে দুরবস্থা বা দুর্বৃত্তায়নের মধ্যে ছিলাম, সেখান থেকে আসলে একটা নীতির চর্চার দিকে শুরু, যে সংস্কার, সেটি আছে কিনা? জি, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, মানে হতাশার দিক তো আছে, আমরা পিছনে আলোচনা করেছি, এখন আমি আনন্দের সাথে বলতে চাই যে
বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রম একটি নীতি নৈতিকতার ভিত্তিতে এথিক্যাল প্র্যাকটিসের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার জন্য সব মহলে চেষ্টা হচ্ছে। এটা সরকারের পর্যায়ে হচ্ছে এবং সেন্ট্রাল ব্যাংকের পর্যায়ে হচ্ছে, এবং ব্যাংকিং সেক্টরেও এই বিষয়টিকে প্রাধান্য কাজ করা হচ্ছে। আমি বিশেষ করে আমাদের এই ব্যাংকগুলো, যাদেরকে আপনি দুর্বল ব্যাংক বলেছেন, সেখানে আমরা প্রচন্ড পরিশ্রম করছি। এই বয়সে আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত ব্যাংকের জন্য কাজ করছি, এবং আমাদের সকল কর্মীকে নিয়ে তাদের মধ্যে আমরা এই জনশক্তিকে আমি মনে করি 1 নম্বর ফ্যাক্টর যে কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। সেজন্য আমরা এই জনশক্তি অতীতে যেদিকে তাদেরকে ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ বিপরীতে, অর্থাৎ সার্বজনীন কল্যাণকে সামনে রেখে আমাদের কার্যক্রমকে কিন্তু আমরা ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি, এবং এটার রেজাল্ট ইনশাআল্লাহ শীঘ্রই পাবেন। আস্থা বাড়বে কিনা আমি অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের ব্যাপারে বলতে চাই যে তাদেরকে আস্থাহীনতায় ভোগার কোনো কারণ নেই। একটু ধৈর্য ধরে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করেন, ইনশাআল্লাহ পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটবে। এবং অন্যান্য ব্যাংকগুলোতেও আমি অত্যন্ত আশাবাদী, এটা আপনাদেরকে বেশি সময় করতে হবে না। আর যেটা ঘটেছে, সংকটটা কিন্তু হয়েছে ভয় থেকে, মানে সব মানুষ একসাথে টাকা তুলতে যাওয়ার কারণে যে সংকটটা সৃষ্টি হয়েছে। যদি ধৈর্যের সাথে সবাই আসেন, তাদের প্রয়োজন অনুযায়ী যদি তারা তাদের চাহিদা নিয়ে যদি কাউন্টারে আসেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এখনই ঘুরিয়ে দাঁড়াবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল আমিন। আপনার কাছেও একই প্রশ্ন, আমানতকারীরা আসলে তাদের যে ফেরত পাওয়ার, টাকা ফেরত পাওয়ার যে একটা সুদিন বা চাহিদা মাত্রই তার আমানত তুলে ফেলার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি শুরু হবে। এবং তার সাথে একটি কথা আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে গ্রাহকের আস্থার যে বিষয়টি, আইসিআইসি ব্যাংক ভারতে এক রাতেই একটা দুর্যোগ নেমে এসেছিল, সেই রকম আসলে এখন আমাদের এই ব্যাংকগুলোতেও তাই এসেছে। আপনি যদি একটু বলতেন যে আস্থার জায়গাটা ফিরবে কিভাবে। ধন্যবাদ। আপনি আস্থার জায়গাটার কথাই আমি বলছি। আমি আমাদের গ্রাহকদেরকে আশ্বস্ত করতে চাই যে আগে যেই সিস্টেমে বা যেই নিয়ম নীতির মধ্যে ব্যাংক চলতো, এখন সেই নিয়ম নীতিতে চলে না। আগে যেসব জায়গা থেকে নির্দেশ আসতো সেই সব জায়গা থেকে এখন নির্দেশ আসার দরকার নেই। মিনিস্ট্রি আমাদেরকে কোনো নির্দেশ দিচ্ছে না। সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের যে নির্দেশ আসার কথা, আমাদের প্রুডেন্ট যে গাইড, আমরা এগুলো পাচ্ছি। আমাদের উপর কোনো রাজনৈতিক চাপ, আমাদের কোনো ক্রনিক গ্রুপ বা বিগ গ্রুপের এখন কোনো চাপ, বিশেষ বাহিনী, আমরা সুশাসনের জন্য যে চেষ্টা করছি সেটা করার জন্য এখন ক্ষেত্র আস্তে আস্তে আমরাও তৈরি করছি। কেন একটা কথা বলি, আগে যেই ধারাবাহিকতায় অফিসার কর্মকর্তা কর্মচারীরা কাজ করতেন, তাদের শুধু কাজটাই করতেন, আর কোনো নিয়ম নীতি বা অন্য কোনো কিছু এই দিকে নজর ছিল না। সুশাসনের যে বিষয়গুলো, কর্পোরেট গুড গভর্নেন্সের বিষয়গুলো, এখন আমরা সেগুলো আস্তে আস্তে ওদের সাইকিটা চেঞ্জ করে ইনস্টল করার চেষ্টা করছি। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের এখন যে মনিটারি পলিসির আওতায় যে সিস্টেমে কাজ হচ্ছে, এটা একটা প্রপার পলিসি। তো টাইম ল্যাগ থাকতে পারে, সেটা আমাদের চাহিদার সঙ্গে ওনাদের একটু গ্যাপ থাকতে পারে, কিন্তু আমরা যেই কারণে এই জিনিসটা চাচ্ছি সেটা গ্রাহকের আস্থা ফিরানোর জন্যই চাচ্ছি। ব্যাংকের আমানতের দুটো ভাগ থাকে, টাইম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট। এটা সবাই হয়তো বুঝবেন। টাইম ডিপোজিট তো একটা বড় অ্যামাউন্ট, 15% অফ দি টোটাল ডিপোজিট সংস্থান রাখতে হয় লিকুইড হিসাবে। তো সেইটা আমরা বিশ্বাস করি যে গ্রাহক চাইবে মাত্র টাকাটা পাওয়া উচিত, কিন্তু আতঙ্কিত হয়ে সব টাকা তোলা না এসে প্রয়োজন মতে, যদি এখনো পৃথিবীর কোনো ব্যাংকই দিতে পারবে না। আমরা মনে করি না যে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা টার্ন অ্যারাউন্ড করবো। এগেইন আমাদের গ্রাহকরাও যেন একটু ধৈর্য ধরেন, আমরা যেটা করতে চাচ্ছি সেটা যেন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইন কনসালটেশন আমাদের একটা সমঝোতার মধ্যে একটা ভালো সলিউশন আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, যে আশ্বাসের কথা আমাদের ব্যাংকাররা বললেন, আপনি তার সাথে একমত। আসলে ওই গভর্নেন্সের টেক অফটা কিন্তু এখন হচ্ছে, ওইটি কিন্তু মেইন সোর্স অফ হোপ। যার ফলে অন্য জিনিসগুলো, আমাদের তো মেইন প্রবলেম ছিল গভর্নেন্স, বুঝছেন। গভর্নেন্স যেহেতু আমরা টেক অফ করে ফেলতেছি, কেন এখন কি শুনতে পাচ্ছেন গত 3-4 মাস যাবত যে এই ধরনের কোনো ঘটনা ঘটে না, যেহেতু টেক অফটা হয়ে যাচ্ছে, সুতরাং ডেফিনেটলি অন্যান্য জিনিসগুলো আমরা লুক আফটার করতে পারবো। এই মুহূর্তে আসলে তাহলে কোন জায়গাটাতে বেশি জোর দিবেন আপনি? যে আমরা যতটুকু টেক অফ করেছি সেটার জন্য কনসোলিডেট করে,
কারণ আমাদের তো বললাম তো আমাদের ল্যাক অফ গভর্নেন্স, টোটাল মানে মিস গভর্নেন্স ছিল আমাদের, তাই না? সুতরাং যতটুকু আগাচ্ছে ততটুকু যেন সাস্টেইন করতে পারি, এটা যেন কনসলিডেট করা যায়, তাই না? তারপরে আস্তে আস্তে আমরা আপনার ডিপোজিটের ব্যাপার বলেন, লেন্ডিং এর ব্যাপার বলেন, নিয়মাচারের ব্যাপার আসবে, সবগুলোতে আমরা আস্তে আস্তে আগাতে পারবো। সুতরাং যতটুকু আমরা আগাচ্ছি অতটুকু যাতে আমরা কনসলিডেট করতে পারি, সুতরাং ওইটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। আর সেন্ট্রাল ব্যাংক এখন যে পলিসিগুলো নিচ্ছে, দিস ইজ রিয়েলি ব্যাংকিং। আগে সেন্ট্রাল ব্যাংকে কোনো ব্যাংক সে একটা প্রবলেম পড়লে, হ্যাঁ আমি প্রবলেম পড়ে গেছি, সেন্ট্রাল ব্যাংক আমাদের উদ্ধার করো, ওইটারে ব্যাংকিং বলে না। সেন্ট্রাল ব্যাংক এখন বলছি জানা তোমার টাকা পয়সা দরকার, ইন্টার ব্যাংক থেকে নাও গিয়া। দেখেন না, ডলার ক্রাইসিস আমরা ওভারকাম করলাম না? তারপরে এখন এই যে লিকুইডিটি ক্রাইসিস আমরা ওভারকাম করবো, এখন সেন্ট্রাল ব্যাংক ব্যাংকগুলোকে শেখাচ্ছে যে তোমার প্রবলেম তুমি তোমার আরেক বন্ধুর কাছ থেকে এটাতে হেল্প নাও, সেও পরবর্তীকালে তোমার কাছ থেকে হেল্প নেবে। সিস্টেম থেকে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাই দিবে, তারপরে আপনি ব্যাংকিং করবেন, এটা কোন ধরনের ব্যাংকিং, তাই না? এগুলো তো আমরা কোনোদিন দেখিও নাই, শুনিও না, বা কোনো ইতিহাসেও নাই, বা কোনো থিওরিতে বলে না। তাহলে আমানতকারীরা কি আশ্বস্ত হতে পারে? ডেফিনেটলি আমানতকারীরা আশ্বস্ত হতে পারে, ডেফিনেটলি। কেন আশ্বস্ত হবে না? কারণ আমাদের তো কোনো খারাপ ইতিহাস নাই 3 মাসের মধ্যে, আমরা তো টেক অফ করছি, আমরা তো আমানতকারীদের জন্যই কাজটা করছি। আমরা তো আর আমাদের তো নিজস্ব কোনো আদর্শ উদ্দেশ্য, আমরা কিন্তু আমানতকারীদের প্রতিনিধি হিসেবে আমরা এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, মানে হচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা ব্যাংকে বসেছি। আগে স্বার্থ হানি হয়েছে, এখন সেই স্বার্থ সুরক্ষা দেবে। আমরাও বিশ্বাস করি আপনাদের দীর্ঘ দিনের যে ব্যাংকিং অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসলে এই দুরবস্থা থেকে আমরা উত্তরণ ঘটবে এবং আবারও একটা সুন্দর ব্যাংকিং পরিবেশ বাংলাদেশে ফিরে আসবে। আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে বিদায় নিতে হচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের